আমন্ত্রণ ওয়ার্ল্ড কাপ কার্নিভাল প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের আজকের আয়োজনে প্রথম ম্যাচটা কিছুক্ষণ পরেই কিন্তু ব্রাজিল এবং নরওয়ের শেষ আট নিশ্চিতের মিশনে নরওয়ে এবং ব্রাজিল তারা একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে। সেই ম্যাচটাকে ঘিরে জল্পনা কল্পনা কি, কেমন ফরমেশন হতে পারে, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল কেমনভাবে খেলতে পারে, একটা রিপোর্ট আছে, সেই রিপোর্ট থেকে আমরা বিস্তারিত দেখে আসবো। শেষ আটে টিকিট পেতে একটা জুজু কাটাতে হবে ব্রাজিলকে, আর সেটি বিশ্বকাপের নকআউটে ইউরোপিয়ান প্রতিপক্ষের জুজু। সবশেষ 5 বিশ্বকাপের নকআউট থেকে সেলেসাওদের বিদায় নিশ্চিত হয়েছে কোনো না কোনো ইউরোপীয় দলের কাছে হেরে। প্রতিপক্ষ নরওয়ে বলেই বাড়তি চাপ ব্রাজিল শিবিরে। নিজেদের ইতিহাসে একমাত্র নরওয়ের বিপক্ষেই কোনো জয় নেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। মুখোমুখি 4 দেখায় 2টি করে জয় ও ড্রয়ে অপরাজিত দেশটি। ইতিহাস ও পরিসংখ্যান যখন পুরোপুরি বিপক্ষে কথা বলছে, তখন লাতিন জায়ান্টদের বাড়তি দুশ্চিন্তা ইনজুরি। ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট নন রাফিনিয়া, মিলবে না লুকাস পাকেতার সার্ভিস। বিকল্প হিসেবে মার্তিনেল্লি ও রায়ানেই আস্থা কোচ কার্লো আনচেলত্তির। এই ম্যাচেও শুরুর একাদশে দেখা যাবে না নেইমারকে। নরওয়ে বধে সেলেসাওদের মূল ভরসা হবেন ভিনিসিয়াস জুনিয়র। আসরে এখন পর্যন্ত 4 গোল ভিনির। সব মিলে গতিময় উইং ও 1-to-1 ড্রিবলিং স্কিলে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙাই হবে ব্রাজিলের পরিকল্পনা। আমাদের গেম প্ল্যান বা কৌশল অনুযায়ী খেলোয়াড় বাছাই করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই আমাদের প্রতিপক্ষের শক্তির কথাটাও মাথায় রাখতে হবে, কারণ প্রতিপক্ষ কতটা শক্তিশালী তা সবসময় বিবেচনায় রাখতে হয়। তবে মূল লক্ষ্য থাকবে ম্যাচে আমরা ঠিক কী ধরনের আইডিয়া বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই তার উপর। রাফিনিয়া খুব ভালো উন্নতি করেছে, সে এখনো শতভাগ ফিট নয়, তবে বেঞ্চে থাকবে এবং দ্বিতীয়ার্ধে বিকল্প হিসেবে মাঠে নামার সুযোগ থাকতে পারে। পরিসংখ্যান নিজেদের পক্ষে কথা বললেও সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে সতর্ক ভূমিকায় নরওয়ে। গ্রুপ পর্বে ইরাক ও সেনেগালকে হারালেও বড় পরাজয় জুটেছে ফ্রান্সের বিপক্ষে। রাউন্ড অফ 32-তে আইভরি কোস্টকে হারিয়ে মিলাচ্ছে 16-এর টিকিট। যে যাত্রার কাণ্ডারি 5 গোল করে গোল্ডেন বুটের রেসে থাকা আর্লিং হল্যান্ড। তবে উড়ন্ত ছন্দে থাকা ভিনিসিয়াসকে বোতলবন্দি করে ব্রাজিলের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতে চায় নরওয়ে। আমি এখনো বলবো যে ব্রাজিলই ফেভারিট, তবে আমি এটাও বলেছি যে তারা একদম আকাশচুম্বী বা অনেক ফেভারিট তেমনটা কিন্তু আমার মনে হয় না, যেটা হয়তো তারা কয়েক বছর আগে বা 2-3-4 বছর আগে ছিল। এখন আমাদের কথা যদি বলি, আমরাও কিন্তু দীর্ঘ সময় ধরে খুব চমৎকার একটা ফর্মে আছি। আমাদের নিজেদের ওপর দারুণ আত্মবিশ্বাস আছে। হাই প্রেসিং ফুটবলে ব্রাজিলের মিডফিল্ডকে আরো দুর্বল করার পরিকল্পনা নরওয়ের। পাশাপাশি কাউন্টার অ্যাটাকে ব্যবধান করতে চায় ইউরোপ প্রতিনিধিরা। নরওয়ের বিপক্ষে যেমন কখনোই জিততে না পারার একটা পরিসংখ্যান আছে ব্রাজিলের, তেমনি 2006 বিশ্বকাপের পর থেকে প্রতিটি আসরের নকআউট পর্বে সেলেসাওদের বিদায় নিতে হয়েছে ইউরোপীয় দলগুলোর বিপক্ষে খেলে। তবে এর আগের আসরগুলোতে তাদের ডাগআউটে কখনোই কোনো ইউরোপিয়ান কোচ ছিল না। এবার আছেন কার্লো আনচেলত্তি। তাকে দিয়েই সেই ইতিহাস পাল্টাতে চাইবে সেলেসাওরা। বিপরীতে চাপ মুক্ত হয়ে ব্রাজিলকে হারানোর লক্ষ্য নরওয়ের। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র। এদিকে রাউন্ড অফ 16-এর হাই ভোল্টেজ ম্যাচে ইংল্যান্ড এবং মেক্সিকো একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে এবং সেই ম্যাচটা ঘিরেও কিন্তু অনেক জল্পনা কল্পনা রয়েছে। মেক্সিকোর বিপক্ষে জিততে হলে কঠিন পরীক্ষা দিতে হবে, 3 লায়ন্স কোচ টমাস টুকেল এমনটা বলেছেন। বিস্তারিত আমরা প্রতিবেদনে দেখে আসবো। চলছে নকআউটের মহোৎসব। বিশ্বমঞ্চের টিকিট অক্ষুণ্ণ রেখে শেষ আটে পা রাখাই এখন দলগুলোর একমাত্র লক্ষ্য। সময় যতই বাড়ছে, বিদায়ের বিষাদে ততই সংকুচিত হয়ে আসছে দল সংখ্যা। মহাগুরুত্বপূর্ণ এই নকআউট পর্বের শেষ 16 লড়াই এবার মুখোমুখি স্বাগতিক মেক্সিকো ও ইংল্যান্ড। ডিআর কঙ্গোর বিপক্ষে সবশেষ ম্যাচে 3 লায়ন্সদের উদ্ধার করেছিলেন হ্যারি কেইন। অধিনায়কের সেই ম্যাজিকে ভর করে কোয়ার্টারের টিকিট কাটতে মরিয়া টমাস টুখেলের শিষ্যরা। তবে মেক্সিকোর বিপক্ষে হাই ভোল্টেজ এই ম্যাচের আগে মাঠের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরের মনস্তাত্ত্বিক যুদ্ধই এখন বড় ভাবনার কারণ ইংলিশ শিবিরে। মেক্সিকোর বৈরী আবহাওয়া আর উচ্চতার চ্যালেঞ্জ তো আছেই, সাথে যোগ হয়েছে গুপ্তচর বৃত্তি আর স্বাগতিক সমর্থকদের অতি উৎসাহী আচরণের শঙ্কা।
এর আগের ম্যাচে মেক্সিকান সমর্থকদের গভীর রাত পর্যন্ত লাউড স্পিকার আর হর্নের যন্ত্রণায় অতিষ্ঠ হতে হয়েছিল ইকুয়েডরের ফুটবলারদের। তেমন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবার আগেভাগেই সতর্ক ইংলিশরা। তবে সব চাপ সামলে মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত টুখেল বাহিনী। সবার জন্যই এটি একটি অবিশ্বাস্য মুহূর্ত। মেক্সিকো অত্যন্ত দারুণ একটি দল। নিশ্চিতভাবে এটি আমাদের জন্য একটি কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। তবে এই ম্যাচে মাঠে নামার জন্য দলের সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। অন্যদিকে ঘরের মাঠে ইংলিশদের শক্তিশালী শারীরিক ফুটবল রুখে দিতে কোমর বেঁধে নামছে মেক্সিকো শিবির। মেক্সিকান কোচ হ্যাভিয়ার আগুয়েরের মূল পরিকল্পনাই হলো ইংলিশদের আক্রমণ ভাগকে অকেজো করে দেয়া। বিশেষ করে ফর্মে থাকা হ্যারি কেইনকে বোতলবন্দি করতে ছক কষছেন এই মাস্টারমাইন্ড। কেইনকে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার হুঁশিয়ারি মেক্সিকান কোচের। শারীরিক দিক থেকে ওরা অত্যন্ত শক্তিশালী একটি দল। একই সাথে ওরা চমৎকার ফুটবল খেলে। আর হ্যারি কেইন তো একজন বিশ্বমানের তারকা। আমাদের মূল চেষ্টা থাকবে ও যেন মাঠে সহজে জায়গা না পায়। ও যখনই বল রিসিভ করতে নিচে নেমে আসবে, আমরা নিশ্চিত করব যেন সব সময় আমাদের কেউ একজন ওর গায়ে লেগে থাকে, যাতে ও খেলা তৈরি করতে না পারে। মেক্সিকোর ঘরের মাঠে ইংলিশদের ফিজিক্যাল ফুটবল বনাম স্বাগতিকদের ট্যাকটিক্যাল ডিফেন্সের এই মহরণ শুরু হবে বাংলাদেশ সময় সোমবার ভোর 6টায়। এই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচের বিজয়ীদের সাথে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। আমাদের সহকর্মী মুজদেবিন তারেকের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হতে চাই, আমেরিকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তারেক, প্রথমত ব্রাজিল নরওয়ে ম্যাচের স্টেডিয়াম নিয়ে অনেক কথা হচ্ছে, সেই ব্যাপারে একটু আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। ব্রাজিল নরওয়ে ম্যাচটা অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে, যেটা এখন নিউ জার্সি স্টেডিয়াম নামে পরিচিত। এই ম্যাচেই কিন্তু ব্রাজিল তাদের বিশ্বকাপ মিশনটা শুরু করেছিল মরক্কোর বিপক্ষে। একটু দর্শকদেরকে জানাতে চাই আমি এই মুহূর্তে কোথায় আছি। আমরা আটলান্টায় অবস্থান করছি, আর্জেন্টিনার ম্যাচ অনুষ্ঠিত হবে এখানে। মায়ামি ম্যাচ কভার করে আমরা আটলান্টা পার্শ্ববর্তী শহর, যে কারণে এখানে এসেছি। এবং ব্রাজিলের পরবর্তী, যদি আজকে নরওয়ের বিপক্ষে ম্যাচটা ব্রাজিল জিতে যায়, তাহলে পরবর্তী ম্যাচটা আবার মায়ামি হবে। আমাদের মায়ামি যাওয়ার সুবিধার্থে আমরা আটলান্টাকে বেছে নিয়েছি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যুক্তরাষ্ট্র ওয়ার্ল্ড কাপটা কেমন হচ্ছে সেটা একটু দর্শকদেরকে আগে জানিয়ে রাখতে চাই। আমরা এক এক শহরে যাচ্ছি, এক এক রকম এখানকার সিস্টেম এবং কতটা অগোছালো বলতেই হয়। আমরা ডালাসে একরকম ফ্যান জোন বা সুবিধা পেয়েছি, মায়ামিতে একদম আলাদা। আটলান্টায় এসে আমরা দেখলাম যে এখানে ফ্যান জোনে যাবো, ব্রাজিল সমর্থকদের তারা ম্যাচ দেখবে, সেটার সেই খবরটা আমরা জানাবো বা জানবো। এখানে এসে ফ্যান জোন বন্ধ পেলাম এবং তারা শুধুমাত্র এই আটলান্টায় যেদিন ম্যাচ ডে থাকে ওই ম্যাচ ডেতে ওই ম্যাচ টাইমটাতেই শুধু ফিফা ফ্যান ফেস্টিভ্যাল যে এখানে আছে সেটা শুধু ওপেন রাখা হয়। এবং এরপর আমরা এই শহরে আরো কয়েকটা ফ্যান জোন বা ওয়াচ পার্টি যেখানে গেলাম, কোথাও আসলে কোনো ব্যবস্থা নেই। আমরা খুঁজছি যে আসলে কোথায় গেলে ব্রাজিল সমর্থকদের পাবো যারা তাদের ম্যাচটা দেখবে। আর যেটি বলছিলেন যে নিউ জার্সি স্টেডিয়াম, এই স্টেডিয়ামে এখন নিউ ইয়র্কে প্রচন্ড গরম এবং কিছুটা রীতিমতো অ্যালার্ট জারি করা হয়েছে। এল নিনোর একটা প্রভাব কিন্তু এখানে বেশ ভালোভাবে পড়েছে এবং যারা নিউ ইয়র্কে থাকেন তাদের সাথে আমাদের কথা হচ্ছে, তারাও কিন্তু এই গরমটা তারা নিতে পারছেন না, এরকম একটা অবস্থা, খুব মানে অসহনীয় গরমের কথা বলছেন। ব্রাজিল এই ম্যাচটা খেলবে, যদি আপনি লাতিন আমেরিকা এবং যুক্তরাষ্ট্র কাছাকাছি ওয়েদারে যদি বলেন যে এই গরমটাতে হয়তো ব্রাজিল কিছুটা অ্যাডভান্টেজ পাবে, কিন্তু তারপরও দিন শেষে এখানে যে গরমটা প্রায় 40°C তাপমাত্রা, সেটা নেয়ার 90 মিনিট খেলা বা তার লম্বা সময় খেলা, এটা আসলে খুবই কঠিন। আর নরওয়ের ফুটবলারদের জন্য তা আরো কঠিন হবে। তো সব মিলিয়ে তারপরও প্রায় প্রতিটি ম্যাচের আগে কোনো না কোনো থ্রেড বা হুমকি থাকছে, সেটা গরম বা বজ্রবৃষ্টির কথা। আমরা যে লাস্ট ফ্রান্স ম্যাচে, তারপরে ম্যাচটা কিন্তু হয়ে গেছে। তো দিন শেষে ব্রাজিল ম্যাচটাও নিশ্চয়ই অনুষ্ঠিত হবে। এখন এই ওয়েদারে কে কতটা সুবিধা পাবে আর কার জন্য কতটা ডিসঅ্যাডভান্টেজ অপেক্ষা করছে সেটা ম্যাচ ডেতেই বোঝা যাবে, মানে আজকে ম্যাচে বোঝা যাবে। আমি আঞ্চলের একটা কথা বলেছেন যে নেইমার 90 মিনিটস খেলার জন্য ফিট, ভিনির পাশে তিনি খেলতে পারবেন। আদৌ কি আসলে সেটা সম্ভব, নাকি এটা এক ধরনের প্রতিপক্ষের সঙ্গে মাইন্ড গেম খেলা, যে নেইমারকে নিয়ে আলাদা করে প্ল্যানিং তারা করবে, গিয়ে একটা সারপ্রাইজ পাবে?
খুব স্বাভাবিক। নেইমার তিনি ফিট হয়ে উঠেছেন, তার চেয়ে বড় কথা তিনি দীর্ঘদিন খেলার মধ্যে নেই এবং আনচেলত্তি খুব ভালো করেই জানেন যে নেইমার 90 মিনিট খেলার মতো অবস্থায় এখনো তিনি ফেরেননি এবং সবচেয়ে বড় কথা ফিট হওয়ার চেয়ে তার যে কৌশল, সেই কৌশলের সাথে নেইমার কতটুকু যান সেটাও একটা বিষয়। এখন পর্যন্ত গ্রুপ পর্বে ৩টা ম্যাচ, রাউন্ড অফ 32 ম্যাচে নেইমার কিন্তু কোনোভাবেই আনচেলত্তির যে কৌশল বা ফরমেশন সেখানে কিন্তু তিনি ছিলেন না। একটা ম্যাচ, সবচেয়ে গুরুত্বহীন ম্যাচ যেটা স্কটল্যান্ডের বিপক্ষে, সেই ম্যাচটাতে তাও নেইমারকে তিনি খেলেছেন মাত্র ১৬ মিনিট। নেইমার এই দলটার নিঃসন্দেহে বড় ব্র্যান্ড এবং আপনি আরেকটা কথা যেটা বলছেন যেটা একটা মাইন্ড গেম প্রতিপক্ষের জন্য হোক, এই জিনিসটাই জাস্ট আনচেলত্তি কাজে লাগাচ্ছেন। এখন নরওয়ের বিপক্ষে যেখানে যে দলটার বিপক্ষে কখনোই জিততে পারে না ব্রাজিল এবং ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে নকআউটে হেরে বারবার লাস্ট 5টা বিশ্বকাপ হেরেছে, সেখানে এই রিস্কটা আসলে আনচেলত্তি নেয়ার মতো অবস্থায় আছেন কিনা এটা একেবারেই এটা নিয়ে যথেষ্ট ডাউট আছে। আমার যেটা মনে হচ্ছে এবং তার প্রেস কনফারেন্স শুনে যে নেইমারকে তিনি খেলাবেন হয়তো ম্যাচের পরিস্থিতি বুঝে, যে যদি ভালো অবস্থানে ব্রাজিল থাকে তো হয়তো একটা দ্বিতীয়ার্ধের পরে একটা সময় হয়তো ম্যাচ টাইম নেইমারকে দেওয়া হতে পারে। আর এই মুহূর্তে ভিনিসিয়াস তিনি অসাধারণ খেলছেন এবং ম্যাচটা ব্রাজিল কিন্তু উইং নির্ভর এবং ভিনিসিয়াস এবং পুনিয়া তিনিও কিন্তু বেশ ভালো করছেন, লাস্ট 2 ম্যাচে তিনি গোল পেয়েছেন। তো সেই জায়গায় নেইমারকে এখানে ইন করে এই ফরমেশন বা কৌশল বা এই ছন্দটা আনচেলত্তি নষ্ট করতে চাইবেন কিনা সেটা একটা মনে হয় না হবে দিন শেষে। আর কিছুক্ষণ পর তো ম্যাচ, সেটা তো জানাই যাবে। এনি আপডেট অ্যাবাউট রাফিনিয়া? রাফিনিয়া তিনি টিমের সঙ্গে প্র্যাকটিস করেছেন, চোট কাটিয়ে ফিরে এসেছেন, বাট রাফিনিয়াকে যদি অ্যাকোমোডেট করতে হয়, রায়ান কিন্তু বেশ ভালো পারফর্ম তিনি করেছেন, সেটাও একটা বিষয়। ডেফিনেটলি রাফিনিয়া যদি আজকে খেলেনও সেটা মনে হয় না ২০-২৫ মিনিটের বেশি হবে। একদম সামি, রাফিনিয়া কিন্তু এই বিশ্বকাপটাই শুরু করেছেন, তার প্রতি যে প্রত্যাশা এবং ভরসা ছিল, তিনি বার্সেলোনার হয়ে যেভাবে মৌসুমটা শেষ করেছিলেন, ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপে কিন্তু তাকে সেভাবে দেখা যায়নি, বিশেষ করে গ্রুপ পর্বের ম্যাচে। মানে স্কটল্যান্ড ম্যাচে তিনি ইনজুরিতে পড়েছিলেন, তার আগ পর্যন্ত তিনি কিন্তু ওই অর্থে তিনি কিন্তু খুব একটা মানে তার যে নামের প্রতি শুভেচ্ছা তিনি সেটি করতে পারেন এবং শেষ পর্যন্ত তিনি ইনজুরিতে পড়েছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার পরিবর্তে রায়ান নেমে, রায়ান কিন্তু খুব ভালো করছেন। তার আপনি যদি ম্যাচ টাইম দেখেন এবং ম্যাচে যে তার রানিং সবকিছু মিলে রায়ান কিন্তু খুবই ভালো করছেন। এখন সেই জায়গাটায় আমি আবারও একই কথা বলছি যে আনচেলত্তি তার একটা 11 তিনি পেয়ে গেছেন, বিশেষ করে স্কটল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচটাতে, এবং সেই ম্যাচ শেষে 32তে তিনি সেই একাদশটা ধরে রেখেছেন। এখন এখানে রাফিনিয়া আসলে শুরুর একাদশে তো রাফিনিয়া খেলবেনই না, সেক্ষেত্রে ওই কথা একটাই, যদি রায়ান খুব বেশি খারাপ করেন এই ম্যাচটা বা গরমের কারণে কোনো কারণে, সেইটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে ব্রাজিল যদি কোনোভাবে গোল টোল দিয়ে একটা ভালো অবস্থানে চলে যায়, তখন হয়তো রাফিনিয়াকে বাজিয়ে দেখা হবে যে ওকে ফাইন সে কতটুকু ফিট এই ম্যাচটা। এছাড়া আসলে রাফিনিয়ার একদম রাফিনিয়া নির্ভর আনচেলত্তি এই ম্যাচে কোনোভাবেই সম্ভব হবে না, এটা পরিস্থিতি বা সবকিছু মিলে। আমার যেটা ধারণা স্কটল্যান্ডের বিপক্ষে এবং সবশেষ যে তারা ম্যাচটা খেলেছে রাউন্ড অফ 32তে, সেই একাদশ এবং ফরমেশন নিয়েই আনচেলত্তি চিন্তা করছে এই নরওয়ের বিপক্ষে ম্যাচের জন্য। থ্যাংক ইউ সো মাচ তারেক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী মুজদে বিন তারেক এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমেরিকা থেকে, আটলান্টায় তিনি অবস্থান করছেন, যেখানে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কিন্তু রয়েছে। আমরা এই মুহূর্তে যুক্ত হতে চাই আমাদের আজকের দিনের যারা আছেন অতিথি হিসাবে। আহমেদ বিন পারভেজ সবসময় থাকেন আমাদের সঙ্গে, মাঝে একজন ব্রাজিল আর একজন আর্জেন্টিনা। একটু জানতে চাই আপনাদের পরিচয়টা মাঝে থেকে। আমি সাজ্জাদ হোসেন, আমি মেমেন্টো অফ স্পোর্টসের ফাইন্যান্স, হেড অফ ফাইন্যান্স। এই পাশে কে আছেন? আমি মেহেদি হাসান শান্ত, আমিও মেমেন্টো অফ বার্সার একজন সিনিয়র অ্যাডমিন হিসেবে কাজ করছি। দ্যাটস ইট। প্রফেসর, রাফিনিয়ার ব্যাপারটা একটু জানতে চাই। অনেক কথাবার্তা হচ্ছে রাফিনিয়াকে নিয়ে, আসলে যদি খেলতে পারেন রাফিনিয়া, সেক্ষেত্রে কি ফুল টাইমের জন্য তাকে পাওয়া যাবে? আর যদি ফুল টাইমের জন্য পাওয়াও যায়, তাহলে রাফিনিয়ার পজিশনটা আসলে এখানে কি হবে? কারণ রায়ান তো ওই পার্টিকুলার পজিশনটাতে বেশ ভালো করে ফেলেছেন অলরেডি। আমার কাছে তো মনে হয় যে কার্লো অ্যানচেলটি একটা ট্রিক খাটিয়েছেন। আপনারা যদি তার প্রেস কনফারেন্সেস খুব ভালো মতন ফলো করেন, তিনি যতবার ক্লাব লেভেলেও প্রেস কনফারেন্সেস দিয়েছেন, একটা ক্রিপ্টিক ব্যাপার তিনি রেখে দেন, এমন একটা সাজানো কিছু তিনি রেখে দেন অনেক সময় যেখানে প্রতিপক্ষরা বিভ্রান্ত হতে পারে। তো আপনাকে বাধ্য করছে এক্সট্রা কিছু নিয়ে চিন্তা করতে। ফর এক্সাম্পল, তিনি বলছেন রাফিনিয়া আছেন, তিনি থাকবেন স্কোয়াডে, বেঞ্চের মধ্যে থাকবেন, কিছু সময় হয়তো তাকে নামতেও দেখতে পারি। তো এই ধরনের একটা ইঙ্গিত তিনি দিচ্ছেন। রাফিনিয়া যে ধরনের আসলে ইনজুরি থেকে ফিরছেন, স্বাভাবিকভাবেই সেখান থেকে কিন্তু পুরোপুরি ফিট হতে আরো বেশি সময় লাগার কথা। এত ফাস্ট ট্র্যাক হয়ে তিনি এখন
ওই স্কোয়াডে আছেন, বেঞ্চে থাকবেন, ব্যাপারটা ইঙ্গিত দিয়েছেন অ্যাঞ্চেলটি। তবে আমার কাছে মনে হয় যে এটা একটা মাইন্ড গেম, নাথিং মোর দেন দ্যাট, যেন হচ্ছে এক্সট্রা কিছু নিয়ে নরওয়েজিয়ানরা একটু বিজি থাকে আর কি পরিকল্পনার ক্ষেত্রে। এই দুইটা মাস্টার স্ট্রোকের ব্যাপার, একটা হচ্ছে নেইমারের কথা বলেছেন যে নেইমার ইজ ফিট টু প্লে ফর 90 মিনিটস, এটা আগেও বলেছিলেন কিন্তু। এক্স্যাক্টলি আমি সেটাই বলছি। এটা কি প্রতিপক্ষকে একটু তাদের প্ল্যান এ থেকে প্ল্যান বি বা প্ল্যান সি নিয়ে চিন্তা করানো কিনা, যে ওকে তাহলে চিন্তা করবে নেইমার যদি খেলে তাইলে আমাদেরকে আরেকটা বাড়তি পরিকল্পনা করতে হবে? ওকে, আই থিঙ্ক আনচেলত্তি যেই স্টেটমেন্টগুলো দিচ্ছে প্রিভিয়াস টাইমে, জি। তো এটা নট অনলি যে অপোনেন্টকে, এটা আমরা সবাই জানি যে মিডিয়া এবং স্পোর্ট জার্নালিস্টদের অ্যানালিটিক্যাল কাজ যারা করে তাদের একটা প্রেশার থাকে যে আসলে কে কে খেলবে। সো নিজের টিমকেও বুস্ট আপ করার জন্য যে না, উই হ্যাভ এ প্ল্যান, সো ফার্স্ট 11 ইউ ক্যান গো এহেড, সো দেন উই হ্যাভ অ্যানাদার প্লেয়ার্স লাইক নেইমার, হি ইজ অলসো ফিট, হি ক্যান ক্যারি অন আফটার হাফ টাইম, বাট অ্যান্ড এই মেসেজটা দেয়া যে নেইমার 90 মিনিট খেলতে পারবে, হি ইজ অ্যাভেলেবল, হি ক্যান প্লে, অ্যান্ড রাফিনহা ইজ অলসো ক্যান প্লে। বাট আমরা সবাই জানি যে স্টার্টিং 11-এ নেইমার অ্যাটলিস্ট থাকবে না, এবং পরবর্তী টাইমগুলোতে যদি প্রয়োজন হয় নেইমার খেলতে পারে, এবং যদি স্পিডের প্রয়োজন হয় উই হ্যাভ এনরিক ক্যান গো অন। বাট এটা ভেরি ট্রু যে এটা একটা মাইন্ড গেমেরই ব্যাপার, আই থিঙ্ক। ওকে, আমি নতুন নতুন অনেক টার্ম আসলে শিখতে পারছি ইন রিসেন্ট টাইমস। নরেন্টিনা এরকম একটা টার্ম শুনলাম, মানে আপনি কি সেই দলের সদস্য? না, আসলে ব্যাপারটা সেরকমই না কমপ্লিটলি। ব্যাপারটা হচ্ছে যে ব্রাজিল আমাদের অপোনেন্ট, তো ব্রাজিলের সাথে যে কারো খেলা হলে স্বাভাবিকভাবে আমরা তাদেরকে সাপোর্ট করব। আর্জেন্টিনার সাথে যখন কেপ ভার্দের খেলা হয়েছিল, খুব স্বাভাবিকভাবে ওনারা কেপ ভার্দের গোলে কিন্তু চেয়ার করেছেন, আর্জেন্টিনার জন্য কিন্তু কেউ চেয়ার করেনি। সো এটা আসলে নরেন্টিনা, কখনো কখনো জাপানটিনা, এইগুলো আসলে ওই রাইভালের একটা পার্ট। আপনি যেহেতু বার্সেলোনা কেন্দ্রিক একটা গ্রুপের আপনি সদস্য বা সিনিয়র পর্যায়ে আছেন, বার্সেলোনার প্লেয়ার রাফিনিয়া, তাকে নিয়ে একটা চিন্তার জায়গা। ডেফিনেটলি খেলতে পারলে, কন্ট্রিবিউট করতে পারলে হয়তো আপনাদের কাছেও ব্যক্তিগতভাবে ভালো লাগতো, বাট প্র্যাকটিক্যালি কি মনে হয় যে আসলে এই লাইন আপটা এখন যেভাবে গুছিয়ে আছে, রাফিনিয়া ফ্রম দ্য ফার্স্ট 11 কতটুকু রিলেভেন্ট থাকবেন এই লাইন আপে? আচ্ছা, যেটা পারভেজ ভাই বলছিলেন যে হচ্ছে রায়ান কিন্তু বেস্ট 11-এ খুব ভালোভাবে ফিট করে গেছে। সো আমার যেটা ধারণা, অ্যানচেলত্তি টুর্নামেন্টের বাকি সময়টার জন্য আর কোনো রিস্ক নিতে চাইবেন না রাফিনিয়াকে। হয়তো সে যদি ফুল ফিট হয়ে ফেরত আসে, এখনও কিন্তু সে ফুল ফিট হয়তো অ্যানচেলত্তি বলছেন, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু সে ফিট হবার কথা না। তো সে যদি ফিট হয়ে ফেরত আসে, তাকে ওই সাবস্টিটিউট হিসাবে কিন্তু খেলানোর পরিকল্পনাটা করবেন। হুট করে এসে তাকে তার সাজানো 11-এ জায়গা দিবে, এটা আমি অন্তত ভাবছি না। আর হচ্ছে যে রাফিনিয়া যদি এখন ফেরতও আসে, আমার মনে হয় মিডল অফ দ্য টুর্নামেন্ট থেকে রাফিনিয়ার কন্ট্রিবিউশন সুযোগটা আসলে সেরকম একটা নেই, আনফরচুনেটলি। ওকে, আমরা রাতের মানে আগের ম্যাচটা নিয়ে একটু কথা বলতে চাই, প্যারাগুয়ে ভার্সেস ফ্রান্স। মানে ওইটা কি একটা রেসলিং ম্যাচ ছিল কিনা? মানে পারভেজ খুব ডাব্লিউডাব্লিউর ফ্যান, আমরা প্রায় ডাব্লিউডাব্লিউ নিয়ে কথা বলি, আমরা একটু ম্যাচ ফ্যাক্টসটা দেখতে চাই যে আসলে ওই ম্যাচের ম্যাচ ফ্যাক্টসটা কেমন হয়েছে। 1-0 উইন ফর ফ্রান্স, বাট আমরা যদি পজিশন খেয়াল করে দেখি, ফ্রান্স 76, প্যারাগুয়ে 24, বাট আপনি যদি সেই জায়গাটায় একটু চিন্তা করে দেখেন, এই পরিসংখ্যানটাতে আসলে কার্ডের জায়গাটাও নাই। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার পড়বে, সেটা হচ্ছে ফ্রান্স কার্ড খেয়েছে, প্যারাগুয়ে কার্ড খায় নাই। এরকম একটা ম্যাচে যেখানে আমি একটা জায়গায় দেখছিলাম যে মোটামুটি বিষয়টা এরকম ছিল, এমবাপে বল নিয়ে যাচ্ছেন, একজন এমবাপেকে এরকম একটা চাটা মারলেন। ডার্টি ফুটবল, যেটা সাউথ আমেরিকানরা আসলে কলম্বিয়া বলি, প্যারাগুয়ে বলি। এবং আপনার সাথে আমার এটা নিয়ে একটা ডিবেট হয় পারবে, সেটা হচ্ছে আপনি আমাকে সিজনাল ফ্যান বলে মাঝে মধ্যে বলেন, এটা অফ এয়ারের কথা, কিন্তু আমি একটা কথা সবসময় বলি যে ইউরোপিয়ান ফুটবল আর ওয়ার্ল্ড কাপের মধ্যে দের ইজ ডিফারেন্স। আমার দাদা, যার বয়স 78 বছর, উনি বলে দিতে পারেন যে আসলে কোন টিম কেমন ভাবে খেলবে। কারণটা হচ্ছে ওয়ার্ল্ড কাপে অ্যাজ এন ইউনিট যখন কলম্বিয়া খেলবে, অ্যাজ এন ইউনিট যখন আফ্রিকান টিমগুলো খেলবে, ইটস এ ডিফারেন্ট কাপ অফ টি। এবং ডেফিনেটলি ফ্রান্স প্যারাগুয়ে এমনিতে মনে হতে পারে ফ্রান্স 4-5টা দিয়ে উড়ায় ফেলবে, বাট দিস ইজ ওয়ার্ল্ড কাপ ইজ অল অ্যাবাউট। আমার ইন্টারেস্টিং লেগেছে বিষয়টা এরকম যে প্যারাগুয়ের এগেনস্টে ফ্রান্সের ম্যাচের প্রিভিউর যে সময়টা ছিল, আমরা অনেকেই ধারণা করছিলাম যে একটা ম্যাসাকার হতে পারে, ফ্রান্স উইল বুলডোজ দেম। বাট প্রবলেমটা হচ্ছে প্যারাগুয়ে তারা কিন্তু এই লেভেল অফ ডার্টি ফুটবলটা জার্মানির সাথেও খেলে নাই, যেটা তারা গতকাল ডিপ্লয় করেছে। তাদের পুরো পরিকল্পনাটাই ছিল আসলে ফ্রান্সকে
ঘাবড়ে দেয়া ফিজিক্যালি, তারা যেন তাদের কাছাকাছি আসতেই ভয় পায়, মানে এরকম একটা আবহ তৈরি করা যেন তাদের ফ্লুইড ফুটবলটা নাই খেলতে পারে। কথা বলি না পারভেজ, ওই যে চাক দি ইন্ডিয়ার মধ্যে শাহরুখ খান ওই একবার বলল তার একজন মানে সবচেয়ে বলবান যেই প্লেয়ারটা তাকে পাঠিয়ে দিয়েছিলেন মাঠে, এবং অপোনেন্ট ছিল কিন্তু বোধহয় আর্জেন্টিনা, যত খেল আছে। সো ফিজিক্যাল ফুটবলের এগেইনস্টে ফিজিক্যাল হতে হবে। মজার বিষয় যেটা, ফ্রান্স হলুদ কার্ড খেলো, আমার মনে হয় দে শুড বি প্রাউড অফ দেমসেলভস, কারণ হাফ টাইমের পরে দিদিয়ার দেশমের সাথে প্লেয়ারদের আলোচনা হয়েছে, পরবর্তীতে এমবাপেও নিজে ব্যাপারটা খোলসা করে বলেছেন। ওই হাফ টাইম ব্রেকে প্লাস সেকেন্ড হাফের হাইড্রেশন ব্রেকে দুটো সময় আলাদা করে কথা হয়েছে, এবং দিদিয়ার দেশম লাইসেন্স দিয়েছেন ফ্রান্সের প্লেয়ারদের, তোমরাও যাও, কিছু করার নাই, ওরা যা করছে আমাদের তার চেয়ে দ্বিগুণ করতে হবে, কারণ এছাড়া আমি আর উপায় দেখছি না, আমাদেরকে ফুটবল খেলতে দেবে না। তো ওই জায়গাটায় আমি বলবো যে রেফারি ওয়াজ এনজয়িং আমার মনে হয়, মানে তিনি যদি প্রিসিডেন্সটা সেট করতেন, যেটা আগের একটা ম্যাচে দেখেছিলাম যে খুব স্ট্রিক্ট ছিলেন একজন রেফারি, প্রথমেই এমন একটা কাজের জন্য ইয়েলো দিয়েছেন, তারপর সিমিলার কিছু হলেই তাকে ইয়েলো দিতে হচ্ছে, এরকম করে 5-6টা ইয়েলো দিয়ে ফেলেছিলেন আগের কোন একটা ম্যাচে। বাট এই ম্যাচে যদি রেফারি শুরু থেকে ইয়েলো দেওয়া শুরু করতেন, 2-3টা লাল কার্ড বোধহয় আমরা দেখে ফেলতাম ইতিমধ্যে। এই কারণেই হয়তো রেফারি এটাকে একটু লিনিয়েন্টলি দেখেছেন, পুরো ম্যাচটাই খুব লিনিয়েন্টলি নিয়েছেন। বাট আই উড সে ফ্রান্স তারা কিন্তু তাদের শারীরিক সক্ষমতার ব্যাপারটাও দেখাতে পেরেছে, এবং বেসিক্যালি এক্সট্রা যে এজটা তারা পেয়েছিল সেটা হচ্ছে বেসিক্যালি একটা ট্রিক, ডেজিরে ডুয়ে ভেতরে যে জাস্ট তার ওই এক্সট্রা স্কিলটার কারণে তারা একটা পেনাল্টি কিন্তু আদায় করলো, কারণ প্যারাগুয়ের মাসেল মেমোরিতেই ঢুকে গেছে যে ট্যাকেল করতে হবে, তারা কিন্তু ওখানেও সেই ভুলটা করে বসলো জাস্ট বক্সের ভেতরে। সো দ্যাটস হাউ ইট হ্যাপেন্ড, এবং ওই একটা গোল দিয়ে ফ্রান্স আমার মনে হয় বেরিয়ে আসতে পেরেছে অক্ষত, তাদের কোনো প্লেয়ার ইনজুর্ড নন, এইটা কিন্তু একটা বিরাট বড় প্রাপ্তি আমি বলবো। আমি এই প্রসঙ্গ থেকে একটু আপনার কাছে আসবো, সেটা হচ্ছে আর্জেন্টিনার সঙ্গে কলম্বিয়ার ম্যাচ হতে পারে, হয়তোবা কলম্বিয়া পরের রাউন্ডে যাবে না, বাট শঙ্কার জায়গাটা কাজ করে কিনা যে মেসিকে ইনজুর্ড করে রেখে দিয়ে যাবে, এটা শঙ্কা থাকে। তবে এবারে ওয়ার্ল্ড কাপে যদি আপনি দেখেন, কলম্বিয়া কিন্তু সেই লেভেলের ফিজিক্যাল ফুটবল খেলছে না আগের মতো, যেটা আমরা কোপা আমেরিকায় দেখি। সো এটা একটা ভালো পয়েন্ট যে আর্জেন্টিনার সাথে যদি খেলা পড়ে, আগের মতো কুংফু ক্যারাটে হয়তো বা হবে না, ওটাই করবে, আমি বলছি তো ওইটাই করবে। প্যারাগুয়েও কিন্তু আগের ম্যাচে করে নাই, যেদিন প্রয়োজন সেদিন করবে। হ্যাঁ, যেদিন আর যদি লিওনেল মেসিকে কোনোভাবে ইনজিউর্ড করে দেয়, তাহলে সেটা আর্জেন্টিনার জন্য ঠিক কত বড় ব্লান্ডার, ওইটা বেশি কিছু আসলে বলতে হচ্ছে না। ওকে, এই ব্যাপারটা নিয়ে আমরা বিস্তারিত আরো আলোচনা করব। এই যে সাউথ আমেরিকান ডার্টি ফুটবলের যে জায়গা নিয়ে কথা হচ্ছে, কালকে ফ্রান্স ডিড ওয়েল যদি ম্যাচটা আমরা চিন্তা করি। অ্যাবসলিউটলি, অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাপগুলোতে 4 টাইপের, মানে এটা আমার অপিনিয়ন, যে 4 টাইপের টিম খেলতে আসে। ওয়ান টাইপ অফ টিম হচ্ছে টাইটেল কন্টেন্ডার, তারা আসে, তারা ফেভারিট হিসেবে আসে, তাদের টার্গেট থাকে আমরা টাইটেলটা উইন করব। সেকেন্ড টাইপের টিম আসে, তারা তাদের প্রোগ্রেসটা শো করতে চায়, তাদের প্রোগ্রেস, লাইক জাপান, মরক্কো, এরা চাইবে, নরওয়ে, their homework was very good, they want to show their skills and process, and তারা একটা কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের মধ্যে থাকে। আরেকটা টাইপের টিম থাকে, তারা আসলে সবাইকে সারপ্রাইজ দিতে চায়, তাদেরও হোমওয়ার্ক থাকে, প্রসেস থাকে, বাট তারা আন্ডারডগ হিসেবে এমন কিছু করে, যেমন আমরা ইয়াতে দেখলাম, কেপ ভার্ডে দেখলাম। এই টাইপের প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা কাউকে না কাউকে দেখি, যেমন গত ওয়ার্ল্ড কাপে আমরা বলতে পারি যে মরক্কো, কিন্তু এবার কিন্তু মরক্কো যে তারা ওইবার যেমন আন্ডারডগ যেমন ছিল, এবারও আছে, বাট তাদের কিন্তু লেভেল আপ হয়েছে। আর অন্য একটা টিম থাকে, তারা আসলে পার্টিসিপেট, তারা আসবে, তারা কিছু খেলার জন্য আসে, তারা যদি জিততে পারে জিতবে, না জিততে পারলে নাই। বাট সাউথ আমেরিকান যে টিমগুলো থাকে, তারা আসলে অনেক বছর ধরে ফুটবল খেলছে, কোপাতে তারা পার্টিসিপেট করছে রেগুলারলি, একটা স্টেজে তারা চায় যে আমরা রাউন্ড অফ 16-এ যেতে পারি প্রিভিয়াসলি, এবার রাউন্ড অফ 32-তে। তো এই টাইপের টিমগুলো অ্যাকচুয়ালি দে ডোন্ট হ্যাভ এনি প্ল্যান টু গো সেমিফাইনাল। তো তারা কি করবে, তারা ওই টাইমগুলোতে 16 রাউন্ড অফ 16 বা এই টাইমগুলোতে তারা আসলে পাজেল থাকে, তারা ট্রাই করে ডিফেন্ড করার, এবং তারা ওই যে টপ টিমের প্লেয়ারগুলোকে লিমিট করার কোনো অপশন তাদের থাকে না, তারা ট্যাকেল শুরু করে। যেহেতু তাদের ফিজিক্যাল অ্যাবিলিটি একটু বেশি, তারা মেসিকে ট্যাকেল করতে পারে। আমরা মেসির প্রিভিয়াস লাইফে দেখেছি, নেইমারকে, মানে ব্রাজিলকে যেই মানে আজকের যেই অবস্থায় নিয়ে আসছে, অনলি ওয়ান ট্যাকেল, পুরো ব্রাজিলের ফিউচারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আফটার 7/1। এরপরে কিন্তু ব্রাজিলের যেই মানে মেন্টাল ট্রমা থেকে ওরা কিন্তু বের হতে পারেনি। আই থিঙ্ক এটা একটা সিচুয়েশন। ওকে, ফ্রান্স কেমন খেললো আমরা যদি একটু ছোট্ট করে দেখতে চাই, পরে আমরা ব্রাজিলের দিকে চলে যাব। অবশ্য আমরা মনে হয় সেকেন্ড পার্টে গিয়ে সেটা নিয়ে একটু কথা বলে দেন আমরা ব্রাজিলে চলে যেতে পারি। আমরা ফ্রান্সের ব্যাপার নিয়ে কথা বলবো একটা ছোট্ট বিরতির পর, আমরা তারপরে ফিরছি। আহমেদ বিন পারভেজের কাছেও ফিরবো। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি। ফ্রান্স কিভাবে আসলে প্রোগ্রেস করেছে এগেনস্ট প্যারাগুয়ে, আমরা একটু সেই জায়গাটা দেখতে চাই। মূলত প্যারাগুয়ে ডার্টি ফুটবলের কথা আমরা বলছিলাম, এবং এই জায়গাটা যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, পারভেজ খেয়াল করে দেখবেন,
বাট এর মাঝেও ফ্রান্স কিন্তু পাসিং ট্রায়াঙ্গেল করার চেষ্টা করেছে। আপনি খেয়াল করে যদি দেখেন যে ঠিক এই সিকোয়েন্স যেটা আমরা দেখছি, এখান থেকেও বল বের করার চেষ্টা করেছে। পরের ছবিটার দিকে যাব, পরের ছবিটা তো ঠিক এই জায়গাটায় লং বল বের করার চেষ্টা করেছে। পরের ছবিতে যাব, এইখানেও পাসিং ট্রায়াঙ্গেল করার চেষ্টা করেছে। বিল্ড আপের সময় যদি একটু লক্ষ্য করে দেখি, পরের ছবিটা দেখলে পরে আমরা বিল্ড আপটাও দেখতে পাবো। বিল্ড আপেও খেয়াল করে দেখবেন যে ফ্রান্সের এই লাইন আপের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে ফরওয়ার্ড যারা থাকেন তারাও বিল্ড আপের সময় নিচের দিকে নেমে এসে বিল্ড আপটা করার চেষ্টা করেন। সো ওভারঅল আমরা যদি প্রথম ছবিটার দিকে একটু ফেরত যাই, পারভেজ আপনার বিশ্লেষণটা জানতে চাই আজকের এই ম্যাচটাতে যে প্যারাগুয়ের এই ফুটবলের এগেইনস্টে হোয়াট ওয়াজ দ্য স্ট্র্যাটেজি অফ দিদিয়ার দেশাম? ফার্স্ট হাফে তো আমি বলবো যে স্ট্র্যাটেজিটা এরকম ছিল, যেহেতু স্পেস তারা থ্রু দ্য মিডল পাচ্ছে না, আপনি এই ছবিটা দেখলে সবচেয়ে বেশি এভিডেন্ট বোঝা যাচ্ছে যে দে আর ডিফেন্ডিং ন্যারো। শুধুমাত্র পেছনে যে লো ব্লক করছে তাও না, দে আর ডিফেন্ডিং ভেরি মাচ ন্যারো। তারা ফ্রান্সকে কিন্তু ওয়াইড স্পেস গুলো ছেড়ে দিচ্ছে এক প্রকার, এবং যখন কেউ ওয়াইড স্পেসে বলটা পাচ্ছেন, যদিও তারা ট্রায়াঙ্গুলেশনে দাঁড়িয়ে আছেন, ওয়াইড স্পেসে যেই বলটা পাচ্ছেন না কেন তার উপর দুজন মিলে এসে অ্যাটাক করছেন যেন তিনি ওই ডেলিভারিটা না দিতে পারেন, পেছনের দিকে যেন আবার যেতে হয়। সো আলটিমেটলি দ্য প্ল্যান ফ্রম প্যারাগুয়ে ওয়াজ ভেরি সিম্পল, বাট ফ্রান্সের আসলে যেই মজার ব্যাপারটা সেটা হচ্ছে তাদের ওই ফ্লেক্সিবিলিটি অফ মুভমেন্ট। এই যে ফ্রন্ট ফোর, আপনি কাউকে কিন্তু এক জায়গায় ডিফাইন করতে পারবেন না যে এমবাপে সেন্টার ফরওয়ার্ড, ডেম্বেলে রাইট উইঙ্গার, ওলিসে অ্যাটাকিং মিড, লেফট উইংয়ে সাপোজ বারকোলা, এই বিষয়টা আপনি আইডেন্টিফাই করতে পারবেন না, বিকজ দে উইল মুভ অ্যারাউন্ড। সো এই বিষয়টা একটা পজিটিভ ভাইব দেয় ফ্রান্সকে। প্লাস আমি বলবো কিছু প্লেয়ার আছে যারা দুই পায়ে ভালো, ফর এক্সাম্পল ডেমবেলে, আপনি তাকে কিভাবে আটকাবেন? তিনি রাইটে থাকলেও কিন্তু ক্রসও নিতে পারেন, কাটিংও করতে পারেন, লেফটে থাকলেও ঠিক একই। সো এই ফ্লেক্সিবিলিটিটা আমার মনে হয় ফ্রান্সকে হেল্প করে। বাট তারপরও বলবো ফার্স্ট হাফে তাদের এই ট্রায়াঙ্গুলেশন ফর্মুলা বা যেভাবে করে তারা আসলে ওয়ান টাচ পাসিং করে ভেদ করতে চাচ্ছিল ডিফেন্সটা, খুব একটা কিন্তু এফেক্টিভ হয়নি। তারা কিন্তু খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি সেভাবে। যা সুযোগ এসেছে সেকেন্ড হাফে, এবং পরবর্তী যে ছবি দেখাচ্ছিলেন যে কিছু জায়গায় তারা ওই পেনাল্টি এরিয়ার ভেতরে 2-3 জনকে ওভারলোড রেখে দূর থেকে তারপর ক্রসগুলো নিচ্ছিলেন। এবং আপনি আরো একটা জিনিস লক্ষ্য করবেন যে তারা কিন্তু তাদের লেফট ব্যাকও পরিবর্তন করেছে। লুকাস ডিনিয়ে রিসেন্ট টাইমে কেন খেলছেন? হি ইজ আ বেটার ক্রসার অফ দ্য বল, এবং ওরা জানে যে এই টাইপের লো ব্লক টিমের সাথে আমার হচ্ছে ওয়াইড পজিশন থেকে ক্রস লাগবে। সো কি বলে হার্নান্ডেজকে না নামিয়ে তারা কিন্তু এই ডিনিয়াকে বারবার নামাচ্ছে, এবং তিনিই কিন্তু ওই ট্রায়াঙ্গেলের একটা পয়েন্টে এখানে আছেন, ছবিতেই দেখতে পাচ্ছি। সো ব্যাপারটা যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে ফ্রান্সের 2-3টা ভিন্ন প্রসেস আছে এই ধরনের লো ব্লক ভাঙার। পুরো ব্যাপারটাই আমরা ওই 90 মিনিটে দেখেছি। বাট যে জিনিসটা আসলে দিন শেষে তাদেরকে জিতিয়েছে সেটা হচ্ছে তাদের ফিজিক্যালিটি এবং তাদের ওই মাইন্ডসেটটা যে আমরাও ফিজিক্যাল হই। এবং ইমাজিন করেন এত দারুণ কিছু সেভ তাদের গোলকিপার অলিভিয়ার গিল, তিনি ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে বাঁশি বাজার সাথে সাথে এমবাপের খুব কাছে ছিলেন, হ্যান্ডশেকও করতে গিয়েছিলেন। এমবাপে কিন্তু তার হাত মানে দেখেও ইগনোর করে দিয়েছেন। মানে তখনও তার ভিতরে ওই অ্যাড্রিনালিন রাশটা চলছে যে আমরা একটা ফিজিক্যাল গেম খেলেছি, তোমরা খেলতে চাও, আমরা দেখিয়ে দিলাম। সো উনি ওই মেজাজে ছিলেন বেসিক্যালি। সো ফ্রান্সের এই ব্যাপারটাও যে আমরা দেখবো বা এটাও যে তারা করতে পারে, এটা কিন্তু তাদেরকে ডাবল ডেঞ্জারাস বানাচ্ছে সামনের দিনগুলোর জন্য। ফ্রান্স ভার্সেস ব্রাজিল যদি খেলা হয়, এই অ্যাটাক ভাঙার জন্য একপাশে দানিলোর ব্যাপার বলা হয় যে পরিমাণ ভালনারেবল, দুই মানে সেন্টার ব্যাক মাঝে মধ্যে যেমন সিলি মিস্টেক করেন, কতটুকু ডেঞ্জারাস ফ্রান্স এগেইনস্ট ব্রাজিল? দে উইল বি ভেরি ডেঞ্জারাস ফর ব্রাজিল ডেফিনেটলি। কারণ হচ্ছে যে ভাইয়া সবগুলো পয়েন্টই বললো যে ফ্রান্সের কিন্তু প্র্যাকটিস হয়ে গিয়েছে। হোয়ারএজ আমরা যদি, যেহেতু আমি ব্রাজিল ফ্যান, ব্রাজিলকে রিপ্রেজেন্ট করতে চাই, সো আমি একটা জিনিস পয়েন্ট আউট করতে চাইবো যে উই আর ডেভেলপিং, উই আর লার্নিং ডে বাই ডে, অ্যাজ উই হ্যাভ এ গুড কোচ হু ইজ ভেরি এক্সপিরিয়েন্সড ইন নকআউট স্টেজেস, সো দ্যাট আমরা ট্রাই করব যে এই ধরনের সিচুয়েশনগুলোকে আমরা ফেস করতে। আর আমাদের যেহেতু অ্যালিসন আছে, সে হি ক্যান বি এ ভেরি লিথাল against long shot, but as France have Dembele, so Dembele মানে তাদের যে ফ্রন্ট ফোর, দে আর ভেরি গুড অ্যান্ড ক্যাপেবল টু স্কোর 2 or 3, বাট অ্যাজ কার্লোস পয়েন্ট অফ ভিউ, আই থিঙ্ক তারা জাপানের সাথে যেই অ্যাপ্রোচটা গিয়েছেন, তো তারা কেউ যদি তাদেরকে 2টা দেয়, ব্রাজিল ট্রাই করবে আমরা 3টা দিয়ে জিতবো। কেউ যদি ব্রাজিলকে 3টা দেয়, তারা ট্রাই করবে 4টা দিয়ে জিতবো। এটাই ব্রাজিল করছে। যদি আর্জেন্টিনার সঙ্গে খেলা হয়, আর্জেন্টিনার মানে ডিফেন্স কিন্তু অনেক বেশি মাত্রা এক্সপোজড, ইভেন লাস্ট ম্যাচেও সেই বিষয়টা বোঝা গেছে, ভালনারেবিলিটি। এক্ষেত্রে কেমন হতে পারে? অনেকে পটেনশিয়াল ফাইনাল লাইন আপ চিন্তা করছেন আর্জেন্টিনা ফ্রান্স, কেমন হতে পারে? আচ্ছা, ফ্যান বয়ের দৃষ্টিভঙ্গিটা যদি সাইডে রেখে কথা বলি, তাহলে ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা যদি রাইট নাও খেলা হয়, একটা ম্যাসাকার হওয়ার সম্ভাবনা আছে আমার এটুকু মনে হচ্ছে। কারণ কেপ ভার্দের এগেইনস্টেই খুব ভালোভাবে আর্জেন্টিনা একটা মানে বুঝে গেছে তাদের
জায়গাটা কোথায়, স্পেশালি ডিফেন্সের কথা বলি। ফ্রান্সের এই ফ্রন্ট লাইনের সামনে আপনি আর্জেন্টিনার এই বৃদ্ধ হয়ে যাওয়া খুঁড়িয়ে চলা ডিফেন্স লাইনটা যদি দাঁড় করান, তারা কিন্তু ভেঙে তছনছ করে দিবে। এবং আর্জেন্টিনার ফুলব্যাকের যে অবস্থা, তারা যে হচ্ছে যে ডিফেন্স করে উঠে আসবে ট্রানজিশনে, সেই সম্ভাবনাটাও কিন্তু খুব একটা বেশি নেই। সো আর্জেন্টিনা বনাম ফ্রান্স এখনকার স্টেটে যদি চিন্তা করেন, যদি মুখোমুখি হয় একটা বিপদ ঘটার সম্ভাবনা আছে। কিন্তু 22-এ যদি আমরা একটু ফিরে যাই, 22-এর আবারও রেফারেন্স এই কারণে দিচ্ছি, 22-এর ওই সৌদি আরবের ম্যাচটার আগে আর্জেন্টিনা টানা 36 ম্যাচ রেকর্ড, তারা আনবিটেন ছিল, খুব গোছানো একটা 11 সবকিছু ফাইনাল। তখন গিয়ে সৌদির এগেনস্টে একটা ধাক্কা খেলো, তারপর ওয়েক আপ কল, তারপর কিন্তু স্কালোনি সবকিছু মোটামুটি একটা রিস্ট্রাকচার করে ফেলছেন খুব অল্প সময়ের মধ্যে। ওই রিস্ট্রাকচারের ফলনে কিন্তু 22-এর ওয়ার্ল্ড কাপের যে শিরোপা সেটা। এবং এটা আমরা আশা করতেই পারি 22-এর রেফারেন্স থেকে যে কেপ ভার্দের এগেনস্টে এভাবে এক্সপোজড হওয়ার পরে স্কালোনি হয়তোবা তার যেই টিম ফরমেশন স্ট্রাকচার আছে সেটাকে আবার রিস্ট্রাকচার করে আসবেন, এবং তখন আর্জেন্টিনা খুব ভালো একটা ফাইট ব্যাক দিতে পারবে। আর যদি আর্জেন্টিনা ফাইনালে যায় ফ্রান্সের এগেনস্টে, এর মধ্যে কিন্তু আর্জেন্টিনাকে বেশ কিছু বড় বাধাও টপকাতে হবে। যতটা সহজ ভাবা হচ্ছে ততটা সহজ না। কোয়ার্টারে আপনার কলম্বিয়ার সাথে যদি দেখা হয়, কলম্বিয়া এবারে কেমন খেলছে সেটা তাদের ম্যাচগুলো দেখলে আপনি বুঝবেন, তাদেরকে সহজ প্রতিপক্ষ একেবারেই ভাবার প্রয়োজন নেই। ব্রাজিল থাকতে পারে সেমিফাইনালে, ঠিক আছে। সো ব্রাজিল তাদেরকে যতটাই আন্ডার এস্টিমেট করা হোক শুরুতে, তারা কিন্তু সেরকম খেলছে না এখন। ডে বাই ডে উনি যেমনটা বলছিলেন ডেভেলপিং, যদিও শুনতে হাস্যকর মনে হয় যে ব্রাজিলের মতো একটা টিম তারা ডেভেলপ করছে, ঠিক আছে, কিন্তু ব্রাজিল কিন্তু একটা থ্রেট এখন। সো এগুলো যদি আর্জেন্টিনা পার করে ফাইনালে যেতে পারবে, তাহলে সেক্ষেত্রে ম্যাচটা কিন্তু আর এক পেশা হবে না। সেক্ষেত্রে আমরা 22-এর যেই একটা ইকুয়াল দেখেছিলাম, সেরকম একটা কিছু হয়তোবা হতে যাচ্ছে আশা করা যায়। ওকে, এবার একটু ব্রাজিল ম্যাচে ফোকাস করতে চাই। দুই বন্ধুকে নিয়ে কথা বলবো, দুই বেস্ট ফ্রেন্ড। আমার মনে হয় যে আমাদের প্রোডাকশন কন্ট্রোল রুমে বুঝে গেছেন দুই বেস্ট ফ্রেন্ড বলতে কাদেরকে বোঝাচ্ছি। একটু দেখতে চাই সেই দুই বেস্ট ফ্রেন্ডের। ওকে, কত মানে এইটা কি আসলে বেস্ট ফ্রেন্ডের এরকমই হয় মনে হয় না? এরকম আপনি ইউটিউবে এরকম প্রচুর ভিডিও পাবেন, কয়েকটা দেখি ছবি বেস্ট ফ্রেন্ডের। পরিসংখ্যানটা বলি, সেটা হচ্ছে হালান্ড আর্সেনালের এগেনস্টে 8টা গোল দিয়েছেন, 6টাই আসলে 1-1 এই ভদ্রলোককে বিট করে পারবে। এই ব্যাটেলটা কেমন হবে? তার সঙ্গে আরেকটা বিষয় বলি, 2 বছর হালান্ড কার্লো আনচেলত্তির টিমকে গোল দিতে পারেননি, এটাও আরেকটা পরিসংখ্যান। সো হাউ ইটস গোয়িং টু বি? এইখানে আসলে এই দুজনের রাইভালরিটা খুবই ইন্টারেস্টিং, কারণ এই দুটো দলই কিন্তু রিসেন্ট সময় প্রিমিয়ার লিগের ওই টাইটেল কন্টেনশনে বারবার থাকছে, এবং এই লাস্ট সিজনটাতে কিন্তু হালান্ডের টিমই হেরেছে এই গ্যাব্রিয়েল আর আর্সেনালের কাছে। সো এই রাইভালরিটা অন্যরকম একটা মাত্রা পায়। আমার কাছে মনে হয় যে নরওয়ে ওভারঅল আমরা যদি তাদের জার্নিটা চিন্তা করি এবং হালান্ডের জার্নি যদি চিন্তা করি এই ওয়ার্ল্ড কাপে, তারা কিন্তু এনজয় করতে এসেছে তাদের ফুটবলটা, এবং সেটার প্রমাণ কি, তারা ইরাককে হারালো 4টা গোল দিয়ে, মানে দে আর স্কোরিং গোলস, 4 ম্যাচে 10টা গোল, কিন্তু খেয়েছে আবার 8টা গোল। সো ইরাককে উড়িয়ে দিল, সেনেগালের সঙ্গে একটা টাইট ম্যাচ জিতলো। থার্ড ম্যাচটা এসে কি করলো, যেখানে ফ্রান্সের সাথে একটা ওয়ার্ল্ড কাপ গেম, সেটা হতে পারে গ্রুপ স্টেজ, আপনি আপনার 11 জন প্লেয়ারই চেঞ্জ করবেন? তাদের তো একটা স্বপ্ন থাকে যে আমি ওয়ার্ল্ড কাপে ফ্রান্সের এগেন্স্টে খেলবো। এই ম্যাচটাই আমার কাছে আসলে প্রমাণ করে দিয়েছে নরওয়ে টিমটার টার্গেটটা কি। আমার কাছে পার্সোনালি মনে হয় দে আর হিয়ার টু এনজয়। তারা নিজেরাও খুব একটা বেশি পুশ করবে না, বা কেপ ভার্দে যেরকম জীবন মরণ কামড় দিতে এসেছিল যে এটার উপর আমাদের জীবন নির্ভর করছে, ওই ধরনের ইন্টেন্সিটি বা ফাইট নরওয়ে এজ এ টিম দিবে কিনা আমার সন্দেহ। তবে কিছু ইন্ডিভিজুয়াল জায়গায় তাদের ওই যে বন্ধুত্বটার কথা বললেন বা রাইভালরির কথা বলেন, সেখানে আমার মনে হয় একটা ট্রিগার পয়েন্ট থাকতে পারে যে হালান্ড ডিস্টার্ব হতে পারে। যে মানে 8টা গোল হালান্ড দিয়েছেন আর্সেনালের সঙ্গে, 1-1 6টা গ্যাব্রিয়েলকে বিট করে দিয়েছেন। সো এই যে বিষয়টা আছে, আমার মনে হয় হালান্ড ওই ইগোটা থেকে হয়তো যেতে যাবেন, হয়তো গ্যাব্রিয়েলকে যতবারই দেখবেন তার ওই ব্যাপারটা ট্রিগার করবেন, তখন তিনি বলবেন যে না আমাকে যেতে হবে, আই হ্যাভ টু ট্রাই এন্ড ফোর্স আ গোল আউট অফ দ্য সিচুয়েশন। সো এই ব্যাপারটা একটা ইন্টারেস্টিং জিনিস, যে সাধারণত আমরা টিম বাই টিম রাইভালরি নিয়ে চিন্তা করি, এইখানে হচ্ছে টিমের রাইভালরি হয়তো তেমন নাই, বাট ইন্ডিভিজুয়াল কিছু রাইভালরির কারণে ম্যাচটা কিন্তু উত্তপ্ত হয়ে যেতে পারে। আরো একটা রাইভালরির কথা বলি, যেটার ফুটেজটা এখানে দেখিনি, মাটিয়াস কুনিয়া ভার্সেস ওডেগার্ড। সেখানেও কিন্তু গত বছর বা এই বছরেরই শুরুর দিকে জানুয়ারিতে যখন আর্সেনাল আর ইউনাইটেডের খেলা হলো আর্সেনালের মাঠ এমিরেটসে, সেখানে কিন্তু ওডেগার্ডকেই কাটিয়ে দিয়ে বক্সের বাইরে থেকে কুনিয়া উইনিং গোলটা দিয়েছিলেন, যেটাতে আর্সেনালকে প্রায় 12 বছর পর ইউনাইটেড বোধহয় তাদের মাঠে হারিয়েছে। সো এইখানেও একটা রাইভালরি আছে বিটুইন দোজ ইন্ডিভিজুয়াল। সো এই ইন্ডিভিজুয়াল ব্যাটেলগুলো আমি আসলে দেখতে ইন্টারেস্টেড, যে এই ম্যাচের মধ্যে বোধহয় এই ব্যাপারগুলাই ভালো বা খারাপ দিকে নিয়ে যেতে পারে যে কোনো দলকে। ওকে, আনচেলত্তির এগেইনস্টে 2 বছর হালান্ড কোনো গোল করেন নাই, কিন্তু পরে একটা ম্যাচে 2টা গোল করেছিলেন, সেটা 2025-এর ফেব্রুয়ারি মাসে, একটা ফিল্ড গোল, একটা পেনাল্টি গোল। এই ব্যাটেলটা আসলে আপনি কেমন দেখছেন? যে একদিকে তো গ্যাব্রিয়েলের সঙ্গে একটা ব্যাটেল আছে, বাট অন্যদিকে মাস্টার ট্যাকটিশিয়ান
আনচেলত্তি তিনি যে কাজটা আসলে করেছিলেন হালান্ডের সঙ্গে, আমার মনে আছে চ্যাম্পিয়ন্স লিগের একটা ম্যাচে ওই জায়গায় খুব সম্ভবত আমি তার নামটা ভুলে গেছি আসলে, রুডিগারকে সেই জায়গাটায় দাঁড় করে রেখেছিলেন এবং একটা হাগিং পজিশনে দাঁড় করে রেখেছিলেন, মানে ঘুরতে দিচ্ছিলেন না। সো আনচেলত্তি কি এমন কিছু করবেন হালান্ডের এগেইনস্টে? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটাই এক্সপেক্টেড। কারণ হচ্ছে আমরা যদি প্রিভিয়াসলি আসি যে গ্যাব্রিয়েলের যেটা ছিল যে গ্যাব্রিয়েল ওয়াজ লিটল বিট ইয়াঙ্গার বিফোর সাম এজ, বাট নাও গ্যাব্রিয়েল ক্যান বি মিস্টার রুডিগার্ড। সো আনচেলত্তিকে এটা করতেই হবে, বিকজ বল পেলে হাল্যান্ড ইজ ভেরি ডেঞ্জারাস ইন এডিএল অ্যান্ড ইন গ্রাউন্ড বল। সো হি ইজ ভেরি লিথাল অ্যান্ড ভেরি ডেঞ্জারাস। সো যখনই হাল্যান্ড বল পাবে হি ক্যান স্কোর ফ্রম এনি পয়েন্ট, বাট তাকে বলটা পেতে হবে। সো কার্লো যেটা ট্রাই করবে যে সাপ্লাইটা ওডেগার্ড টু হাল্যান্ড বা নুসা টু হাল্যান্ড, বার্চ টু হাল্যান্ড, এই লাইনগুলোকে সে ব্লক করার চেষ্টা করবে এবং এটার জন্য গ্যাব্রিয়েল মেবি ম্যান মার্কিংয়ে থাকবে, বাট মার্কুইনহোস, ক্যাসিমিরো, কুনিয়া যারাই খেলবে অ্যাটলিস্ট 2 or 3 ফরমেশন দিয়ে বডি প্লেয়ার দিয়ে এবং লাইনগুলোকে ব্লক করে ব্রাজিলকে এটা করতেই হবে ইফ দে ওয়ান্ট টু উইন দিস ম্যাচ। কি মনে হয় এই ব্যাটলটা কেমন হবে? আচ্ছা, নরওয়ের ম্যাচ যদি আমরা প্রিভিয়াস দেখি তাহলে নরওয়ে কিন্তু একটু ফাস্ট ট্রানজিশনে চলে যায়, অ্যান্টনিও নুসা আছেন। হ্যাঁ, সো যখন তারা ট্রানজিশনের দিকে আগায় হাল্যান্ড কিন্তু একদম ফ্রন্টে থাকার চেষ্টা করে এবং এইখানে হাল্যান্ডের চেষ্টা থাকে হচ্ছে যেন অপোনেন্টের ডিফেন্স সরাসরি হাল্যান্ডকেই মার্ক করে ফেলে এবং এটা আমরা হইতে দেখছি। তাকে যখন মার্ক করে বাকি যারা থাকতেছে তারা কিন্তু একটা স্পেস পেয়ে যায় এবং আনচেলত্তি যদি আজকে হাল্যান্ডকে এভাবে বোতলবন্দি করার চেষ্টা করে, হাল্যান্ড কিন্তু পরবর্তীতে বাকিদেরকে স্পেস দিয়ে এখানে স্কোর করার চেষ্টা করবে বা সুযোগটা বের করে আনার চেষ্টা করতে পারে। আর হাল্যান্ড সে যে কোনো জায়গায় যদি বলটা একবার সুযোগ মতো পেয়ে যায়, যে কোনো ছোটোখাটো এরর, সেগুলোকে কিন্তু সে আজকে ছাড় দেওয়ার পাত্র না। সো যতই আসলে বোতলবন্দি করার চেষ্টা করুক, হাল্যান্ডের কাছে কিন্তু অল্টারনেটিভ অপশন আছে। এরর নিয়ে যদি বলি, অ্যান্টনিও নুসা সেই জায়গায় আছেন, বাদিক থেকে তিনি দেখা যায় 30-40 মিটার বল নিয়ে রান করছেন। আপনি কোনো পটেনশিয়াল চেঞ্জ দেখতে চান কিনা? আমি দুইটা ব্যাপার বলি, দানিলোর কার্ড খাওয়া আছে, ক্যাসেমিরোর কার্ড খাওয়া আছে, ফাইনাল চার্জে যাওয়া নিয়েও শঙ্কার জায়গা আছে, একটা বিষয়ে মেন্টালি সাইকোলজিক্যালি কাজ করে। এডারসনকে নিয়ে অনেক বেশি মাত্রায় কথা হচ্ছে, সিরিয়াতে এবছর সবচেয়ে বেশি ডিস্টেন্স কভার করেছেন, ক্রস দিয়েছেন, মানে থ্রু বল বাড়িয়েছেন সবচেয়ে বেশি। আপনার কাছে কি মনে হয়? কিছু চেঞ্জ তো আসবেই আমার মনে হয় ব্রাজিল টিমটায়, বাট ওই হাল্যান্ড প্রসঙ্গে আসলে একটা পয়েন্ট আমি না মেনশন করলেই নয়। আর্লিং হাল্যান্ডকে আপনি যতই প্রলিফিক স্ট্রাইকার হিসেবে চিন্তা করেন না কেন, ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে, হাই প্রোফাইল বিগ গেমগুলোতে, সেখানে কিন্তু তিনি অনেক সময়ই নিষ্প্রভ থাকেন, অনেক সময় তাকে কিন্তু পাওয়া যায় না। সো এই ট্রেডটা কিন্তু হাল্যান্ডকে আসলে ঘোচানোর একটা সুযোগ আছে, কারণ সাধারণত আমরা দেখি বিগ গেমে কিন্তু তিনি নেই, অন্যরা করে ফেলছেন, তিনি থাকছেন না, অ্যাবসেন্ট থাকছেন, অন্যরা কেউ সামনে চলে আসছেন। সো এই ফিচারটাও কিন্তু ব্রাজিলের জন্য আমার মনে হয় পজিটিভ। আর আপনি যেই বিষয়টা নিয়ে বললেন যে কিছু চেঞ্জেস দরকার হতে পারে আমাদের ব্রাজিলের ডিফেন্সের মধ্যে, সো নুসার যে থ্রেট, এটা অনেকটা নেইমারের ছোটবেলার থ্রেটের মতো। যদিও নেইমার ইজ 100 টাইমস মোর স্কিলফুল দেন নুসা, বাট নুসার আইডল হচ্ছে নেইমার। তিনি নেইমারকে এমিউলেট করেন, নেইমারের মতো চুলের কালার চেঞ্জ করেছেন এবার, এবং একটা গোল দিয়েছেন তিনি, গোলাজো, দুর্দান্ত একটা গোল ছিল ওই আইভরি কোস্টের সঙ্গে, যেটা দিয়ে আসলে তার টিম শেষ পর্যন্ত রাউন্ড অফ 32 থেকে আসলো। তার এই স্ট্রেট রানিং, মানে সেটা কিন্তু প্রচন্ড পেস এবং তিনি কাটিং করতে পারেন, মোটামুটি স্কিল আছে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে হি ক্যান বি আ থ্রেট ফর ড্যানিলো, হি ক্যান বি আ থ্রেট ফর ইভেন ব্রুনো গিমারেস, যিনি সাধারণত মিডফিল্ডের ডান দিকটাতেই সার্ভিস দিচ্ছেন। সো আমার কাছে মনে হয় তাকে নিউট্রালাইজ করার জন্য রায়ানকে খুব ইম্পর্টেন্ট একটা, বা হুএভার প্লেজ ইন দ্যাট পজিশন, রাইট উইংটা নিয়ে তো চিন্তা, হি হ্যাজ টু সাপোর্ট দ্য রাইট ব্যাক ভেরি মাচ। এইটা একটা প্রসেসে থাকতে হবে তাদের। বাট অন্য দিকটায় সরলত, তার কিন্তু অত বেশি গতি নেই, তার আছে ফিজিক্যালিটি। সো ওই জায়গাতে আবার ডিফারেন্ট টাইপের একটা প্রবলেম কন্টেন্ট করতে হবে। সো দেখা যাক আর কি ব্রাজিল টিমটা আসলে কি চেঞ্জ আসে। বাট আমার মনে হয় দানিলো খেলবেন, ক্যাসেমিরো স্টার্ট করবেন, বিকজ ইয়েলো কার্ড খাওয়া মানে তাদেরকে বাঁচিয়ে রাখলাম কিন্তু পরের রাউন্ডে গেলামই না, সেটা তো রিস্ক নিতে পারবেন না অ্যানচেলটি। কি মনে হয় যে ডিফেন্সিভ সেটআপে কোনো চেঞ্জ আসতে পারে কিনা? বিশেষ করে এডারসনকে নিয়ে অনেক বেশি মাত্রায় কথা হচ্ছে। সো এই কনসিডারিং দ্য লাইন আপ এবং এখানে যে কিন্তু ফিজিক্যাল ফুটবলের একটা প্রসঙ্গ আছে, কোনো চেঞ্জ আসতে পারে? ব্যাকফোর্ডে চেঞ্জ হবে তো বা হবে না, এবং যদি সেই চেঞ্জটা করতে হয় আই গেস এটা আফটার
45 মিনিট এটা করতে পারে, বাট অ্যাজ উই নো মিস্টার কার্লো, সো কার্লো সবসময় ট্রাই করবে যে অনেক দিন পরে কিন্তু সে স্কটল্যান্ডের ম্যাচের পরে সে কিন্তু তার একটা 11 সেট আপ পেয়েছে যেটা দিয়ে সে গো অন করতে পারে। দো ক্যাসিমেরো হ্যাভ কার্ড, বাট ক্যাসিমেরো যদি একটা কার্ড খেয়ে যায় এবং সে কিন্তু আফটার 45 মিনিট সে ফার্ডিনান্ডকে খেলাতে পারবে, তো প্রবলেম হবে না এবং সেমিফাইনালে গেলে কার্ডটা ইরেজ হয়ে যাবে। সো এই চ্যালেঞ্জটা সে নিবে এবং এটা আশা করি প্রবলেম হবে না। কি মনে হয় সর্বশেষ এটা শুনে তারপর বিরতিতে আমি যাব যে এই ম্যাচে কোনো ট্যাকটিক্যাল চেঞ্জ ইনিশিয়াল স্টেজ থেকে করবে কিনা? আমারও আসলে সেরকম মনে হচ্ছে না যে খুব একটা বেশি চেঞ্জ আনবে, কারণ পারভেজ ভাই যেটা বললো যে পরের ম্যাচের জন্য বাঁচিয়ে রাখবে, পরের ম্যাচে যদি নাই যায় তাহলে কি হবে। সো অ্যাটলিস্ট ফার্স্ট হাফে যেই সেট আপটা আছে সেটাকেই দিয়েই কার্লো আনচেলত্তি হয়তো কন্টিনিউ করবেন। সেকেন্ড হাফে গিয়ে ম্যাচের সিচুয়েশন অনুযায়ী সে বেশ কিছু চেঞ্জ আনতে পারে। এরই মধ্যে আমরা দুই দলের পটেনশিয়াল লাইন আপটা পেয়ে গেছি, ডিক্লেয়ার্ড হয়ে গেছে, ব্রাজিলের লাইন আপটা দেখতে চাই। সো মার্টিনেল্লি শুরু করছেন, পারভেজ। মার্টিনেলি শুরু করছেন এবং আমি একটু সারপ্রাইজড, বাট প্লেজেন্টলি সারপ্রাইজড, কারণ কার্লো অ্যানচেলটি তিনি কিন্তু সাধারণত খুব বেশি ঝুঁকি নেন না। মানে তিনি একটা সলিড টিম নামাবার প্ল্যান করেছিলেন, সেই প্ল্যানটাই হয়তো তিনি স্টিক করতে চান। তবে এই ক্ষেত্রে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে যে মার্টিনেলির মতো একজন প্লেয়ারকে, যার সাধারণ রোলটা ইউজুয়ালি লেফট সাইডে থাকে কিংবা সেন্টার ফরওয়ার্ড পজিশনে থাকে ফর আর্সেনাল, তাকে এরকম একটা রোল, ফ্লেক্সিবল রোল দেওয়া হচ্ছে কুনিয়ার সঙ্গে। আমি একটু সারপ্রাইজ, তবে ভালো লাগছে এটা দেখে যে ব্রাজিল ফাইনালি তাদের 4 ফরওয়ার্ড থিওরিতে ব্যাক করেছে। আপনার কি মনে হয় গত দিনের মতো এরকম কিছু হতে পারে, যেটা আমরা গতদিন দেখছিলাম যে ভিনি এই জায়গাটায় চলে গিয়েছিলেন একদম লাইন ধরে, মার্টিনেল্লি আবার এই জায়গায় তাকে কম্পেনসেট করার চেষ্টা করছিলেন, ব্যাপারটা কি সেরকমও হতে পারে কিনা? হতে পারে অবশ্যই, কারণ সেখানে কিন্তু তিনি মোটামুটি পাকেতাকে মিমিক করছিলেন। পাকেতাও সাধারণত এই ভিনির রেখে যাওয়া স্পেসটার মধ্যে কিন্তু চলে আসতেন। সো মার্টিনেলির সিমিলার রোল থাকবে, দুজনই হয়তো মোরলেস লেফট থেকে অপারেট করবেন, আর এদিকে কুনিয়া তিনি হয়তো নিচে নেমে এসে ডিফেন্ডারদের ড্র্যাগ করার চেষ্টা করবেন। রায়ান সচেষ্ট থাকবেন, ডিফেন্সিভলি যতটা বেশি সাপোর্ট দেওয়া যায় সেই সাথে যদি উঠতে পারেন তাহলে খুব ভালো। বাট এই যে 4 ফরওয়ার্ড থিওরিটা আমার কেন পছন্দ হচ্ছে আমি বলি, ইনিশিয়ালি যখন ব্রাজিলকে আমরা দেখছিলাম এই টুর্নামেন্টে আসার আগ পর্যন্ত তারা কিন্তু 4 ফরওয়ার্ড নিয়ে খেলছিল। একটা ম্যাচে তারা দেখলো যে দুজন মিডফিল্ডার থাকাতে, এবং স্পেশালি মরক্কোর এগেনস্টেও সেটা কিন্তু টের পাওয়া গেছে যে দুজন মিডফিল্ডার থাকলে আপনি মিডফিল্ড কন্ট্রোলটা রাখতে পারছেন না, এবং সে কারণে কিন্তু পাকেতাকে ইনক্লুড করে তাকে ক্যারি করে এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে। গত ম্যাচে তিনি ইনজুর্ড হলেন, সো পাকেতার জায়গায় যদি দানিয়েলো সান্তোস কিংবা এডারসন কিংবা অন্য কোনো মিডফিল্ডারকে নামানো হতো, আমি ভাবতাম একটু ডিফেন্সিভ চিন্তা ভাবনা। এটা কিন্তু খুব প্রোগ্রেসিভ অ্যাটাকিং মাইন্ডেড থিঙ্কিং, এবং তিনি এটা চিন্তা করে রেখেছেন। নরওয়ে 8টা গোল খেয়েছে, মানে দেয়ার ডিফেন্স ইজ নট লিগ প্রুফ। তাদেরকে অ্যাটাক যদি শুরুতে ব্রাজিল করতে পারে, বারবার তো আর ওই যে চাক দিয়ে ইন্ডিয়ার মতো কামব্যাক করতে হবে না, একটা গোল খেয়ে জেগে ওঠার দরকার নেই, আপনি শুরুতেই গোল দিয়ে এগিয়ে যান। এইটা কিন্তু খুব পজিটিভ লাগছে ওই সেন্সে। এবং ব্যাক লাইনে আসলে কোনো চেঞ্জ আমি এমনিও এক্সপেক্ট করছিলাম না, সেটাই আছে। দানিয়েলো আছেন, সান্টোস, গ্যাব্রিয়েল মার্টিনেজ, অ্যালিসন, অল ফাইন। ক্যাসেমেরো থাকবেনি, ব্রুনো গিমারেস থাকবেনি। অলরেডি 4টা অ্যাসিস্ট দিয়ে তিনি কিন্তু লাইমলাইটে চলে আসছেন, গোল্ডেন বলের রেসে আছেন। সো এছাড়াও আরেকটা মজার বিষয় কি দেখেন, ম্যান ম্যানেজমেন্ট কিরকম করতে হয়। মার্টিনেলি গত ম্যাচে গোল দিয়েছেন, তাকে রিওয়ার্ড দিয়েছেন, ইনস্ট্যান্ট রিওয়ার্ড দিয়েছেন, ফার্স্ট 11-এর চান্স। সো এই ব্যাপারটা কিন্তু অ্যানচেলটির মাস্টার স্ট্রোকের একটা অংশ, মানে তিনি সামহাও আপনাকে এত লেভেলে মোটিভেট করবেন, আপনি ইন্সপায়ার্ড হয়ে নামবেন খেলতে, এবং আজকেও হয়তো তিনি গোল দেওয়ার জন্য মরিয়া থাকবেন। সো এই বিষয়গুলো ম্যান ম্যানেজমেন্টের আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। ওকে, এই জায়গাটা আসবো, কেমন লাগলো লাইনআপ? ফ্যান্টাস্টিক, এন্ড দিস ওয়াজ এক্সপেক্টেড, কজ আমরা লাস্ট ম্যাচে দেখেছিলাম যে ভিনিসিয়াসকে একটু নিচে নামতে হয়েছে, এবং যেহেতু রাইট নাও ব্রাজিলের সবচেয়ে মেইন ভরসার জায়গাটা ভিনি, সো সবাই ট্রাই করবে ভিনিকে টার্গেট করার জন্য এবং মার্ক করার জন্য। সো না, এই সিচুয়েশনে অন্য কাউকে গোল করতে হবে। রায়ান ভালো খেলছে, বাট রায়ান এখনো প্রুভেন স্কোরার না। কুনিয়া ইজ নট প্রুভেন স্কোরার টু বিট নরওয়ে। সো এই মোমেন্টে যেহেতু আর্সেনালের মতো একটা টিমে আমরা সবসময় দেখি যে মার্টিনেলি অনেক মানে ক্রিটিক্যাল মোমেন্টে বা ক্রুশিয়াল মোমেন্টে গোল দিয়ে বের হয়ে চলে আসছে। সো যদি আজকে গোল করে জিততে হয় তাহলে দেয়ার 2 or 3 পিপল যারা গোল দিতে পারে, এবং যেহেতু নরওয়েদের হাইট ভালো, সো এখানে কিন্তু এরিয়েলে তারাও স্ট্রং, সো মার্টিনেলি হ্যাজ টু বি স্কোরড। সো ইট উইল বি গ্রেট। আমি যদি এই উইক লিঙ্ক না নিয়ে চিন্তা করি, নরওয়ের আবার এই লিঙ্কটা খুব স্ট্রং, রাইট? সো সেক্ষেত্রে কি মনে হয় যে আসলে ডিফেন্সিভ প্লেতে রাফিনিয়া যেরকম কন্ট্রিবিউট করে, রায়ানের ডিফেন্সিভ প্লেয়ার কন্ট্রিবিউশনটাকে ওইরকমভাবে ব্রাজিল আপ টু দ্য মার্ক সার্ভিস পেয়েছে আসলে ওয়ার্ল্ড কাপে? যদি রাফিনিয়ার সাথে কম্প্যারিজনে যাই এই ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে, তাহলে রায়ান ইজ ডুইং ওয়েল।
বেটার দ্যান রাফিনিয়া। সো সেই দৃষ্টি থেকে রায়ানকে আজকে ফ্রন্ট লাইনে এই জন্য রাখা হয়েছে যেন সে ডিফেন্সে একটু ব্যাকআপটা দিতে পারে। সো আশা করা যায় যে রাফিনিয়ার চাইতে বেটার কিছুটা রায়ান হয়তো আজকে ডেলিভার করবে এই জায়গাটাতে। ওকে, আমাদের কাছে আরেকটা ছবি আছে, যদি নেইমার সেকেন্ড হাফে নামলে তাহলে কিরকম হতে পারে, যদিও আমরা যে ছবিটা তৈরি করেছি সেই ছবিটার মতো একেবারে হবে না। এটা একটা পটেনশিয়াল সেট আপ যে নেইমারকে ওই জায়গাটায় খেলানো, বাট পারপাস যতক্ষণে নেইমার নামবেন ততক্ষণে খুব সম্ভবত কুনিয়ার জায়গায় এনরিকো চলে আসবেন, হ্যাঁ, সেটা আমরা ধরে ফেলতে পারি। কিংবা কুনিয়ার জায়গায় হয়তো মার্টিনেলি উপরে যাবেন, কুনিয়ার সাবস্টিটিউশন হিসেবে নেইমার চলে আসলেন আর কি, এবং তিনি নিচে খেলবেন, মার্টিনেলি উপরে চলে যেতে পারেন, সেটাও হতে পারে। নেইমারের ইমপ্যাক্টটা এইরকম ম্যাচে আসলে কেমন হতে পারে? আমার মনে হয় প্ল্যান ডি, ব্রাজিলের প্ল্যান ডি, মানে তারা নেইমারকে রিস্ক করবে না এই ধরনের ম্যাচে। সো আনটিল অর আনলেস এমন সিচুয়েশন হয়ে গেছে যে আপনার আসলে আর কোনো উপায়ই নাই, তখন আসলে আপনি দেখবেন যেহেতু নেইমারকে নামানো হচ্ছে। ইভেন আগের যে ম্যাচটা ছিল, ইভেন এগেইনস্ট জাপান, আমি কিন্তু এক্সপেক্ট করছিলাম এই 82-83 মিনিটের সময় হলেও তারা নেইমারকে হয়তো নামাবে, বিকজ দে নিড সামথিং ডিফারেন্ট। কিন্তু কার্লো কিন্তু তখনও ঝুঁকিটা নেননি, তিনি কিন্তু তখনও নেইমারকে বাঁচিয়ে রেখেছেন, এবং ডেসপাইট নেইমার্স নট বিইং দেয়ার তারা কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা বের করে আনতে সক্ষম হচ্ছে মার্টিনেলিকে দিয়ে। সো দিন শেষে আমার মনে হয় প্ল্যান ডি, ABC সেটাও যখন কাজ করবে না তখন হয়তো প্ল্যান ডি, বাট তিনি নেইমারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। আমার মনে হয় না যে সেকেন্ড হাফে জাস্ট ইম্প্যাক্ট ক্রিয়েট করার জন্য তাকে নামানো হবে। এই কোয়েশ্চেনটা যদি করি যে হাউ ইজ নেইমার অ্যাজ আ টিম প্লেয়ার, প্রথম কথা হচ্ছে দলে আছেন কিন্তু ম্যাচ খেলার গ্যারান্টি নাই, ক্যাপ্টেন্সি নাই, তারপরও ডাগ আউট থেকে অনেকটা অ্যাসিস্ট্যান্ট কোচের কাজ করছেন, কেউ গোল দিলে চেয়ার করছেন, কোনো ইগো নাই। ফুটবলে ইগো নিয়ে অনেক কথা হয়, অনেক প্লেয়ারের অনেক ধরনের ইগো আছে, বাট হাউ ইজ নেইমার অ্যাজ আ টিম প্লেয়ার, মানে টোটালি আমার কাছে মনে হয় যে একটা ভিন্ন মাত্রা যুক্ত করেছেন তিনি। জি, আমরা অ্যাকচুয়ালি নেইমারকে সবসময় দেখি যে খুবই গুড মেন্টালিটি এবং একটু টিম প্লেয়ার টাইপের আমরা দেখেছি, যে কারণ প্রিভিয়াসলি অনেক টিম লাইক সে যখন পিএসজিতে গেলো কাভানির সাথে পেনাল্টি নিয়ে ঝামেলা হলো, প্রিভিয়াসলি এমবাপ্পের সাথে তো মানে আরও ম্যাসাকার হয়ে গেল, বাট সব জায়গায় দেখেছি যে অন্যরা ট্রিগার্ড হয়ে যেত, বাট নেইমার কিন্তু ট্রিগার্ড হতো না, এবং এটা তার বিল্ড আপেই আছে যে তাকে প্রচুর ফাউল করা হলেও সে ট্রিগার্ড হতো না। সো হি ইজ এ গুড ম্যান, এবং সে এই জায়গাগুলোতে মাথা ঠান্ডা রাখতে পারে। সো টিমের জন্যই অ্যাকচুয়ালি নেইমার আছে, তার সাথে কার্লো কথা বলেছে, এটা আমরা জানি সবাই, যে তোমাকে খেলার কতটুকু গ্যারান্টি দিতে পারবো এটা অন ডিমান্ড, আর যদি রিকোয়ারমেন্ট আসে তখন, যদি এই ম্যাচেরগুলো বা নেইমারকে কখন প্রয়োজন হবে। আমাদের ব্রাজিল এই টিমে, ব্রাজিল যাদের সাথে খেলে এসেছে স্পেশালি ইন নকআউটে যারা যেই ম্যাচটা খেলেছে জাপানে কি ছিল স্পিডকে স্টপ করতে হবে স্পিড দিয়ে, নেইমার এখানে আপনার চেকমার্ক ফুলফিল করছে না। আজকের ম্যাচে যেহেতু হাইট অ্যাডভান্টেজ আছে, সো এখানেও কিন্তু নেইমার চেকমেট করবে না। কখন করবে? যদি এটা ম্যাচটা পেনাল্টি শুটআউটে যায়। আমরা জানি সে কিন্তু ভালো পেনাল্টি শুটার, সো যদি এটাকে ওই টাইমের দিকে যায় বা এক্সট্রা টাইমে যায় তখন কিন্তু কিছু ক্রিয়েটিভিটি দরকার হবে, যেহেতু আজকে ওয়েদারটা খুব গরম। সো এইটা কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি নরওয়ের জন্য একটু চ্যালেঞ্জ হয়ে যাবে। ওকে, আমাদের সময়টা আসলে শেষের দিকে চলে এসেছে, 30 সেকেন্ড আছে, প্রেডিকশন জানতে চাইবো। আমার মনে হয় ব্রাজিল 4 নরওয়ে 2। 4-2 টু ব্রাজিল। ব্রাজিল 3 নরওয়ে 2। 2-1 টু ব্রাজিল। সবাই ব্রাজিলকে উইনার ঘোষণা করছেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে আজকে থাকার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের ওয়ার্ল্ড কাপ কার্নিভাল প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যারের আয়োজনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ব্রাজিলকে অলরেডি উইনার ডিক্লেয়ার করেছেন। কি হয় আমরা পরবর্তী এপিসোডে আপনাদের সঙ্গে তা নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ সো মাচ।